একদিকে উত্তাল নদীর তলা দিয়ে পথ বানানো আর অন্যদিকে দুর্ভেদ্য হিমালয়কে জয় করা। আজ আমরা দেখব দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের দুটো বিশাল ইঞ্জিনিয়ারিং বিস্ময়ের লড়াই। একটা জলের দানবকে বশ করেছে, আরেকটা বরফের দুর্গ ভেদ করেছে। কিন্তু কোনটার জয় ছিল বেশি কঠিন, চলুন খুঁজে বের করা যাক। আচ্ছা, চলুন বিষয়টা একটু পরিষ্কার করে দেখি। স্ক্রিনের দিকে তাকান। বাম দিকে ভারতের আটল টানেল, যেটা দুর্ভেদ্য হিমালয়ের ভেতর দিয়ে একটা রাস্তা তৈরি করেছে। এটা মানালিকে লাহুলের সাথে যুক্ত করে, যা আগে বছরের অর্ধেক সময় বরফে একদম বিচ্ছিন্ন থাকত। আর ডান দিকে দেখুন বাংলাদেশের কর্ণফুলী নদী, যেটা চট্টগ্রাম শহরকে ঠিক মাঝখান দিয়ে দুই ভাগে ভাগ করে রেখেছে। মানে একটা বাধা হলো কঠিন পাথরের, আর অন্যটা নরম মাটি আর পানির। দুটো একদম ভিন্ন প্রাকৃতিক চ্যালেঞ্জ। তো এবার আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিই আজকের দুই মহারথীর সাথে। একদিকে আছে বাংলাদেশের গর্ব, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান টানেল, যেটা কর্ণফুলী নদীর নিচ দিয়ে দেশের অর্থনীতিকে নতুন একটা গতি দেওয়ার স্বপ্ন দেখছে। আর অন্যদিকে আছে ভারতের অটল টানেল, যেটা হিমালয়ের বরফ জয় করে দেশের প্রতিরক্ষাকে এক নতুন শক্তি দিয়েছে। দুটোই তাদের নিজ নিজ দেশের ইঞ্জিনিয়ারিং দক্ষতা আর অদম্য ইচ্ছার প্রতীক। এখন আসল প্রশ্নটা হলো কেন? মানে কি এমন সমস্যা ছিল যার জন্য নদীর নিচে বা পাহাড়ের ভেতর দিয়ে সুড়ঙ্গ বানাতে হলো? হাজার হাজার কোটি টাকা খরচ করে এই বিশাল প্রজেক্টগুলো হাতে নেওয়ার পেছনের আসল কারণটা কি ছিল? মূল সমস্যাটা ছিল ঠিক এটাই। চট্টগ্রাম শহরকে কর্ণফুলী নদী দুই ভাগ করে রেখেছিল, যেটা শহরের অর্থনৈতিক উন্নতির পথে একটা বিরাট বাধা ছিল। আর অন্যদিকে ভারতের লাদাখ অঞ্চলটা বছরের প্রায় ৬ মাস বরফের কারণে বাকি দেশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে থাকত। দুটো একদম আলাদা সমস্যা, কিন্তু সমাধান একটাই: টানেল। কর্ণফুলী টানেলের স্বপ্নটা ছিল পুরোপুরি অর্থনৈতিক। এর মূল উদ্দেশ্য ছিল চট্টগ্রাম শহরকে সাংহাইয়ের মতো একটা এক শহর দুই নগর বা ওয়ান সিটি টু টাউনস মডেলে গড়ে তোলা, নদীর ওপারের শিল্প এলাকাগুলোকে মূল শহরের সাথে জুড়ে দেওয়া, আর দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ির সাথে সরাসরি যোগাযোগ তৈরি করা। এটা আবার চীনের বিশাল ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগেরও একটা গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে অটেল টানেলের মিশন ছিল দ্বিমুখী, একটা সাধারণ মানুষের জন্য আর একটা সামরিক কারণে। প্রথমত, লাহোল স্পিতি উপত্যকার মানুষদের বছরের ৬ মাস যে বরফের কারণে বিচ্ছিন্ন থাকতে হতো, সেই কষ্টের দিন শেষ করা। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লাদাখের মতো একটা কৌশলগতভাবে সংবেদনশীল এলাকায় সারা বছর সেনাবাহিনীর জন্য সাপ্লাই লাইন চালু রাখা। এখন আমরা এই আলোচনার সবচেয়ে আকর্ষণীয় অংশে চলে এসেছি, কিভাবে তৈরি হলো এই টানেলগুলো। এটা ছিল প্রযুক্তি আর প্রকৃতির মধ্যে এক অসাধারণ লড়াই। একদিকে নরম ভেজা মাটি আর অন্যদিকে কঠিন ভঙ্গুর পাথর। কর্ণফুলী টানেল বানানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নদীর তলার মাটি। একবার ভাবুন তো, ভেজা বালু আর কাদার মধ্যে দিয়ে একটা সুড়ঙ্গ করার চেষ্টা করা হচ্ছে, যেখানে মাথার ওপর দিয়ে বয়ে চলেছে বিশাল এক নদী। যে কোনো মুহূর্তে সবকিছু ধসে পড়তে পারত। ইঞ্জিনিয়ারদেরকে নদীর ৩০ মিটার নিচ দিয়ে এই অস্থির মাটির ভেতর দিয়ে পথ তৈরি করতে হয়েছে, যা ছিল প্রায় অসম্ভব একটা কাজ। এই চ্যালেঞ্জটা জেতার জন্য আনা হলো এক দৈত্যাকার যন্ত্র, স্লারি শিল্ড টানেল বোরিং মেশিন বা টিবিএম। ৯৫ মিটার লম্বা এই যন্ত্রটা ছিল নদীর নিচে একটা চলমান কারখানার মতো। এটা সামনে থেকে মাটি কাটছিল আর ধস আটকানোর জন্য এক ধরনের কাদামাটির চাপ তৈরি করছিল। আবার একই সাথে পেছন থেকে কংক্রিটের দেয়াল তৈরি করে টানেলটাকে চিরস্থায়ী রূপ দিচ্ছিল। এক কথায় একটা অতিকায় যান্ত্রিক কেঁচো। অটল টানেলের গল্পটা আবার সম্পূর্ণ অন্যরকম। এখানে শত্রু ছিল হিমালয়ের কঠিন কিন্তু ভীষণ আনপ্রেডিক্টেবল পাথর। হিমালয় ভূতাত্ত্বিকভাবে তরুণ পর্বতমালা, তাই এর ভেতরটা কখন কী রকম আচরণ করবে তা বলা মুশকিল। প্রচণ্ড চাপ আর হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে ইঞ্জিনিয়ারদের প্রত্যেকটা পদক্ষেপ ছিল একটা নতুন পরীক্ষা।
এই আনপ্রেডিক্টেবল পরিস্থিতির জন্য তারা একটা অনেক বেশি ফ্লেক্সিবল পদ্ধতি ব্যবহার করেছে, নিউ অস্ট্রিয়ান টানেলিং মেথড বা NATM। এখানে কোনো একটা বিরাট মেশিনের উপর ভরসা করা হয় না, বরং ইঞ্জিনিয়াররা অল্প অল্প করে পাথর বিস্ফোরণ ঘটিয়ে ভাঙেন, তারপর সাথে সাথে দেয়ালকে শক্তিশালী করতে কংক্রিট আর স্টিলের রড বসিয়ে দেন। মানে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হয়। আর অটল টানেল বানানোর গল্পের প্রধান ভিলেন ছিল এই সেরি-নালা ফল্ট জোন। প্রায় 587 মিটার দীর্ঘ এই অংশটা ছিল ভাঙা পাথর, কাদা আর পানির এক দুঃস্বপ্ন। এই একটা জায়গায় পুরো প্রজেক্টের কাজ বছরের পর বছর পিছিয়ে দিয়েছিল আর ইঞ্জিনিয়ারদের ধৈর্যের চরম পরীক্ষা নিয়েছিল। প্রকৃতির সাথে এই মহাকাব্যিক লড়াই তো শেষ হলো, কিন্তু এই বিশাল আয়োজন আর এত বিপুল বিনিয়োগ কি আসলেই সার্থক হয়েছে? চলুন এবার এদের প্রভাবের দিকে একটু নজর দেওয়া যাক। এই স্লাইডটা দেখলেই এক নজরে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দৈর্ঘ্যে দুটো টানেল প্রায় সমান, কিন্তু তাদের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। কর্ণফুলী টানেলের মূল লক্ষ্য অর্থনৈতিক, যেখানে প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ করা হয়েছে। অন্যদিকে অটল টানেলের লক্ষ্য কৌশলগত। এর খরচ বেড়ে প্রায় 3,300 কোটি রুপি হয়েছিল। তবে সবচেয়ে বড় পার্থক্যটা দেখুন সময় সাশ্রয়ে। অটল টানেল যেখানে 4-5 ঘণ্টা এবং 46 কিলোমিটার পথ বাঁচায়, কর্ণফুলী টানেল সেখানে প্রায় 3 ঘণ্টার বিশাল যানজটকে মাত্র 20 মিনিটে নামিয়ে এনেছে। একবার ভাবুন তো, যে পথ পাড়ি দিতে আগে 3 ঘণ্টা লাগত, মানে একটা পুরো সিনেমা দেখার সমান সময়, এখন সেটা মাত্র 20 মিনিটে পার হওয়া যাচ্ছে। এটা শুধু সময় বাঁচানো না, এটা চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য আর হাজার হাজার মানুষের দৈনন্দিন জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। কিন্তু এই সাফল্যের পাশাপাশি কিছু বড় প্রশ্নও উঠেছে। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটা রিপোর্ট অনুযায়ী কর্ণফুলী টানেল একটি সেতুহস্তি বা হোয়াইট এলিফ্যান্ট প্রকল্পে পরিণত হওয়ার ঝুঁকিতে আছে। সেতুহস্তি বলা হয় এমন বিশাল প্রজেক্টকে যা দেখতে সুন্দর কিন্তু এটি চালাতে খরচের শেষ নেই। যেমন এখানে দৈনিক টোল আদায় হচ্ছে প্রায় 10 লক্ষ টাকা, কিন্তু এর রক্ষণাবেক্ষণ খরচই 37 লক্ষ টাকা। ফলে এটা কি আসলেই আর্থিকভাবে লাভজনক হবে, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। তবে খরচের বোঝা শুধু কর্ণফুলীর নয়। এই গ্রাফটা দেখুন, অটল টানেলের খরচ কিভাবে সময়ের সাথে আকাশ ছুঁয়েছে। 2000 সালে যখন এর পরিকল্পনা করা হয়, বাজেট ছিল মাত্র 500 কোটি রুপি। আর 2021 সালে যখন এটা শেষ হলো, তখন ওই সেরি-নালার মতো অপ্রত্যাশিত চ্যালেঞ্জগুলোর কারণে মোট খরচ গিয়ে দাঁড়ায় 3,300 কোটি রুপিতে। এটা প্রমাণ করে যে এই ধরনের মেগা প্রজেক্টে খরচ বাড়াটা প্রায় একটা সাধারণ ঘটনা। তাহলে সব মিলিয়ে এই দুটো টানেলের ভবিষ্যৎ কি? কোনটি তার লক্ষ্য পূরণে বেশি সফল? চলুন এর একটা উপসংহারে আসা যাক। দেখুন, অটল টানেলকে নিঃসন্দেহে একটা তাৎক্ষণিক এবং সফল প্রজেক্ট বলা যায়। এটা তার মূল দুটো লক্ষ্য, সামরিক সরবরাহ নিশ্চিত করা আর স্থানীয় জনগণের বিচ্ছিন্নতা দূর করা, উদ্বোধনের সাথে সাথেই পূরণ করেছে। এর সুফল এখনই পাওয়া যাচ্ছে। অন্যদিকে কর্ণফুলী টানেলের সাফল্য হলো একটা দীর্ঘমেয়াদী বাজি। এটা অনেকটা একটা সুপার হাইওয়ে তৈরি করার মতো, কিন্তু এখনও সেই হাইওয়েতে চলার মতো যথেষ্ট গাড়ি নেই। এর আসল কার্যকারিতা নির্ভর করছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মতো ভবিষ্যতের অন্যান্য মেগা প্রকল্পগুলোর ওপর। যখন সেগুলো চালু হবে, তখনই এই টানেল তার আসল রূপে জ্বলে উঠবে। এটা ভবিষ্যতের জন্য একটা বড় বিনিয়োগ। আর এখানেই আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা চলে আসে। এই ধরনের বিশাল মেগা প্রজেক্টগুলো কি সত্যি উন্নয়নের সিঁড়ি, নাকি এগুলো দেশকে ঋণের জালে জড়িয়ে ফেলার একটা সুন্দর ফাঁদ? এই দুটো টানেলের গল্প আমাদের এই বিতর্কটি নিয়ে নতুন করে ভাবতে শেখায়। এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন, কর্ণফুলী টানেল একদিন বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার হয়ে উঠবে, নাকি এটা একটা দামি স্বপ্নই থেকে যাবে? আপনাদের ভাবনাগুলো কমেন্ট বক্সে আমাদের জানান। আর যদি এই ধরনের গভীর বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।